নির্বাচনের ডিউটিতে থাকবে ৬০,০০০ সেনা। সেপ্টেম্বরে ১.৫ লাখ পুলিশের প্রশিক্ষণ শুরু। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতের নির্দেশ। সব দলের কাছে পৌঁছেছে জুলাই সনদের খসড়া। ৩০ জুলাইয়ের মধ্যে দিতে হবে মতামত। ৫ কমিশনকে সংবিধানে সংযুক্তের সিদ্ধান্ত। যে ৪টি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করার কথা বা আজকের আলোচ্য সূচিতে ছিল, সেগুলো হচ্ছে সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান। সমন্বয়করা চাঁদাবাজিতে জড়ানোর বেদনায় নীল মির্জা ফখরুল। ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে কোন্দলে না জড়ানোর আহ্বান। জুলাই সনদ দেখেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করবে এনসিপি। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট আশা করছে জামায়াত। এবং চাঁদাবাজিতে গ্রেফতার ৪ সমন্বয়ক রিমান্ডে নতুন নতুন তথ্য দিচ্ছেন। জানালো পুলিশ। অপরাধীকে ছাড় নয়, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসিম। এবারে থাকছে বিস্তারিত। আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে মাঠে থাকবে ৬০,০০০ সেনা। সেপ্টেম্বরে শুরু হবে ১.৫ লাখ পুলিশ সদস্যের নির্বাচন কেন্দ্রিক প্রশিক্ষণ। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন বাহিনী নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিয়মিত প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হয় বৈঠকে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে হতে পারে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এরই অংশ হিসেবে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন বাহিনী নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি সংক্রান্ত সভা। পরিস্থিতি পর্যালোচনা করে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বরে শুরু হবে ১.৫ লাখ পুলিশ সদস্যের প্রশিক্ষণ। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে ৬০,০০০ সেনা সদস্য। এ নিয়ে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। ১.৫ লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে সেপ্টেম্বর থেকে, আগামী মাসে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় ৬০,০০০-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। নির্বাচনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়মিত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। গুজব প্রতিরোধেও চলছে কাজ। যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছে। প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সাক্ষাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গোপালগঞ্জে সহিংসতায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম। গোপালগঞ্জের বিষয়ে তো আমাদের গভর্নমেন্ট একটা ইনকোয়ারি কমিশন করেছেন। নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনে প্রয়োজনীয় রদবদলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। সব রাজনৈতিক দলের কাছে জাতীয় সনদের খসড়া পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে বা আলোচনা চলছে সেগুলো এখনো অন্তর্ভুক্ত করা হয়নি। খসড়ার বিষয়ে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে মতামত দিতে বলা হয়েছে। ৫ কমিশনকে সংবিধানে সংযুক্তের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। আলোচনার বিষয় হিসেবে দুটো বিষয়কে নির্ধারণ করা হয়েছিল। এর একটি হচ্ছে ৪টি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনে নিয়োগের বিধান এবং সংসদে নারী প্রতিনিধিত্ব। যে ৪টি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করার কথা বা আজকের আলোচ্য সূচিতে ছিল, সেগুলো হচ্ছে সরকারি কর্ম কমিশন, আমরা প্রচলিত অর্থে যেটাকে পাবলিক সার্ভিস কমিশন বলি, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঐকমত্য কমিশনের সোমবারের আলোচনায়। নিয়োগ প্রক্রিয়া সাংবিধানিক কাঠামোতে নেয়ার পক্ষে মত দেয় জামায়াতে ইসলামী ও এনসিপি। এতে নির্বাহী ক্ষমতা খর্ব করা হচ্ছে এমন অভিযোগ এনে আলোচনা সাময়িক বয়কট করে বিএনপি। তবে ঐকমত্যের ভিত্তিতে ঐতিহাসিক দলিল করার আশা কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের। আরও জানাচ্ছেন সাইফুল রিপন।
ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 20তম বৈঠকে নির্ধারিত বিষয় ছিল সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক ও ন্যায়পাল নিয়োগ এবং নারী প্রতিনিধিত্ব। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় সনদের মধ্য দিয়ে জাতির আগামী দিনের পথরেখা তৈরি করতে চায় কমিশন। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। আলোচনা শুরুতেই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ ইস্যুতে কমিশনের দেয়া প্রস্তাব নির্বাহী ক্ষমতাকে দুর্বল করবে উল্লেখ করে আলোচনা সাময়িক বয়কট করে বিএনপি। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সহায়তার প্রয়োজন আছে, সেই বিবেচনা থেকে আমরা মনে করি যে এখন সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ এবং সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। এরপর ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় আরও কিছু সময় বন্ধ থাকে আলোচনা। সব নিয়োগ সাংবিধানিক কাঠামোতে না এনে বরং আইন কঠোর করার পরামর্শ দেন রাজনৈতিক নেতারা। আমরা নির্বাহী বিভাগকে একদম হাত পা বেঁধে দেওয়ার যে প্রবণতা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে, সরকারকে কাজ করতে দিতে হবে। অন্যদিকে এসব নিয়োগ সাংবিধানিক কাঠামোর মধ্যে নিয়ে আসার প্রস্তাবের পক্ষে মত দেয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। নিরপেক্ষ, হস্তক্ষেপহীন, মেরিট ওয়াইজ একটি রিক্রুটমেন্ট যদি হয় তাহলে দেশের কি কি অসুবিধা আছে এটা আমাদেরকে কনভিন্স করতে হবে। আমরা যদি মনে করি দেশের খুব অসুবিধা হয়ে যাবে, অবশ্যই সেটা আমরা করব না। আর যদি এটা হয় যে না দেশের জন্য ভালো হবে কিন্তু কোনো একটি দলের জন্য খারাপ হইতে পারে, তাহলে তো এটাকে জাতি এটা অ্যাকসেপ্ট করবে না এবং এটা আমরা চাইও না। এখন আমরা যেটা বলছি যে এটা আগে যেভাবে নিয়োগ হতো সরকারিভাবে, সেটা না হয়ে এক দলের নিয়োগ না হয়ে একটা নিরপেক্ষ বডির মধ্য দিয়ে, নিরপেক্ষ একটা কমিটির মধ্য দিয়ে সরকারি দল বিরোধী দলের সেখানে অংশগ্রহণ থাকবে, তাদের মধ্য দিয়ে যদি একটা নিয়োগ হয় তাহলে সেই নিয়োগটা ফেয়ার হবে, সেই নিয়োগটা দলনিরপেক্ষ হবে, সেই প্রতিষ্ঠানটা দলনিরপেক্ষভাবে কাজ করবে। রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই সনদের খসড়া তুলে দিয়ে দ্রুত সময়ে ঐক্য গড়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকলে যেন এক জায়গায় আসতে পারি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সেটাই করতে। সমন্বয়কদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠায় উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। আর রাজনৈতিক দলগুলো নিজেরা কোন দলে জড়ানোয় পুনর্বাসনের সুযোগ নিচ্ছে পতিত ফ্যাসিস্টরা। এদিকে দ্রুত নির্বাচন দাবি করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চাঁদাবাজ যে দলেরই হোক তার বিচার নিশ্চিত করতে হবে। তন্দ্রা তারুণ্যকে সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। সোমবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত গ্রাফিতি অঙ্কন কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দেয়া বক্তব্যে তিনি বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো গঠনমূলক পরিবর্তন আসেনি। সমন্বয়কদের চাঁদাবাজিতে জড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। যে গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে, তরুণ যুবক যারা বদলে দিয়েছে, যারা পাল্টে দিয়েছে সেই হাসিনার ক্ষমতাকে, তাকে দূর করে দিয়েছে দেশ থেকে, তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে। রাজনৈতিক দলগুলো সংস্কার কাজে সহযোগিতা করছে না সরকারের পক্ষ থেকে, এমন অভিযোগ নাকচ করেন বিএনপি মহাসচিব। এখনো শেখ হাসিনার বিচার দৃশ্যমান না হওয়া নিয়ে প্রশ্ন করেন তিনি। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, গণতন্ত্র মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন দিতে দেরি কেন? আসন্ন নির্বাচন মানুষ যাতে নির্ভয়ে করতে পারে
ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সেই পরিবেশ তৈরি করার দায়িত্বও হচ্ছে অন্তর্বর্তী সরকারের। সম্প্রতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজ যে দলেরই হোক তার বিচার নিশ্চিত করতে হবে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে কোনো তাল বাহানা চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সোমবার ময়মনসিংহে পথসভায় নাহিদ এসব কথা বলেন। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আপন অপু। বৃষ্টি উপেক্ষা করেই সোমবার ময়মনসিংহে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে শহরে পৌঁছে খোঁজ খবর নেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের। পরে বেলা 5টার দিকে শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রা করে টাউন হল মাঠে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। এ সময় এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজির জন্য দুঃখ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, তেলবাজ ও সেলফিবাজ নেতাদের এনসিপিতে প্রয়োজন নেই। দুঃখজনক বিষয়, আমাদের নাম পরিচয় ব্যবহার করে এনসিপির ব্যানারকে ব্যবহার করে অনেকেই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি কি করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আরেক ধরনের নেতা কর্মী রয়েছে, একটা সেলফি তুলে ফেসবুকে হচ্ছে সেলফি বাণিজ্য করে, প্রশাসনে ছবি বাণিজ্য করে, এদেরকে প্রতিহত করবেন। চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। নেতাকর্মীদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে, আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের সমস্যা সমাধান করুন, আপনারা সামাজিক আন্দোলন গড়ে তুলুন। এই ময়মনসিংহবাসীর পক্ষে আপনারা আন্দোলন গড়ে তুলুন, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। এ সময় জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে কোনো তালবাহানা চলবে না বলে হুঁশিয়ারিও দেন নাহিদ। দেশে সংস্কার প্রক্রিয়া চলছে, ঐক্যমত্য কমিশন বলেছে জুলাই সনদ হবে, আমরাও বলেছি জুলাই সনদ হতেই হবে এবং সেটা 5ই আগস্টের মধ্যে। ইনশাআল্লাহ আমরা 5ই আগস্টের মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারবো। বিগত সময়ে ময়মনসিংহ জেলা বিভিন্ন খাতে বঞ্চিত ও ক্ষতির মুখে পড়েছে উল্লেখ করে এই অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার ঘোষণা দেন নাহিদ ইসলাম। এর আগে সকালে জামালপুরে পদযাত্রা ও সমাবেশ করে এনসিপি। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের সুষ্ঠু, অবাধ ও ঐক্যমত্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে আরও সমৃদ্ধ করা যায় এই নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি। পাশাপাশি বাংলাদেশের শুল্ক সমস্যা কিভাবে সমাধান করা যায়, বৈঠকে এই নিয়ে আশ্বাস দেন কোরিয়ান রাষ্ট্রদূত। সুষ্ঠু দেশ গঠনের জন্য আগামী নির্বাচনে বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক, উন্নয়নশীল, সম্ভাবনাময় দেশ গঠনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে সম্ভব হলে আমরা এই দেশটাকে একটা করাপশন ফ্রি, একটা সাস্টেনেবল ইকোনমির দিকে নিয়ে যেতে পারি। এ ব্যাপারে আমাদের সম্মানিত আমির জামাত ওনার কাছে আশাবাদ ব্যক্ত করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি হয়েছে। আগামীকাল হবে আসামি পক্ষের শুনানি। সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। বলেন, পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হওয়ার পর তার সহযোদ্ধাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ। মূল ঘটনা আড়াল করতে বারবার পরিবর্তন করা হয় পোস্টমর্টেম রিপোর্ট। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ, যে নির্মম হত্যাকাণ্ড মোড় ঘুরিয়ে দিয়েছিল জুলাই আন্দোলনের। পুলিশের গুলির সামনে দুহাত প্রসারিত করে বুক পেতে জীবন উৎসর্গ করে আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস। এই হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয় সোমবার। এদিন সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এজলাসে তাদের উপস্থিতিতে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। মঙ্গলবার অনুষ্ঠিত হবে আসামিপক্ষের শুনানি। তৎকালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাঈদের সহযোগীদেরকে আসামি করে একটা মামলা দায়ের করেছিল। এই যে পোস্টমর্টম যিনি করেছিলেন তাকে উনি অরিজিনাল যখন পোস্টমর্টম রিপোর্ট করেন তখন সেটা গ্রহণ করেননি। তখন সরকারের তৎকালীন কর্তা ব্যক্তিদের নির্দেশে প্রভাবিত হয়ে বা নির্দেশিত হয়ে। আর আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 আসামির পক্ষে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। আশুলিয়ার মামলায় আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ হয়ে আগামী 8 জন পলাতক আসামির জন্য 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে 7। এদিকে লক্ষ্মীপুরে আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে 5 জনকে হত্যার ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ 3 আসামিকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গুলশানে সাবেক এমপির বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির সময় গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের রিমান্ডে নতুন নতুন তথ্য আসছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। এই ঘটনার পেছনে অন্য কারো সম্পৃক্ততা আছে কিনা তা উদ্ঘাটনেরও চেষ্টা চলছে। প্রথম ধাপে নেওয়া 10 লাখ টাকা উদ্ধারে অগ্রাধিকার দিচ্ছে পুলিশ। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতা। এদের মধ্যে 4 জনকে 7 দিনের রিমান্ডে পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে। রিমান্ডের প্রথম দিনই নতুন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। তবে তদন্তের স্বার্থে সে সম্পর্কে কথা বলেননি তিনি। যেহেতু তদন্ত পর্যায়ে আছে এই বিষয়গুলো এত ডিসক্লোজ করে বলা যাবে না। তবে আমরা তাদেরকে ওইভাবে না দেখিয়ে আমরা দেখছি তারা অপরাধী। তো একজন অপরাধীকে কিভাবে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে বিচারে পাঠানো যায় এটাই আমাদের মুখ্য কাজ। প্রথম ধাপে নেয়া 10 লাখ টাকা উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান তিনি। তার হিস্ট্রি নিয়ে গুরুত্ব দিচ্ছি, যেগুলো বিভিন্ন নিউজে এসেছে ওগুলো আমরা ওগুলোর উপর জিজ্ঞাসাবাদ করবো তারা। আর মূল বিষয় আমাদের এই মামলায় যে রিকভার বিষয় টাকা পয়সা চাঁদার টাকা রিকভারটা করা যায় কিনা এসব বিষয় আমরা সব নিয়ে, তাদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, কোনো গডফাদার আছে কিনা, এসব সার্বিক বিষয় নিয়ে আমরা কাজ করতেছি। গ্রেপ্তারের সময় ছাত্র নেতা রিয়াদ পুলিশের সাথে খারাপ ব্যবহার সহ পুলিশকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। কোনো ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, চাঁদাবাজ যত শক্তিশালী হোক কিংবা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না। উপদেষ্টা জানান, নির্বাচন সামনে রেখে ধাপে ধাপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি। চাঁদাবাজির অবশ্যই হচ্ছে, আপনারা তো বড় করে রিপোর্ট দিচ্ছেন না যে গুলশানের চাঁদাবাজকে আমরা ছাড় দেই নেই, গুলশানের চাঁদাবাজকে ধরছি না। কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে না। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত লামিয়া আক্তার সোনিয়ার পরিবারকে সমবেদনা জানিয়ে এই আহ্বান জানান তিনি। মাইলস্টোনের 3য় শ্রেণীর শিক্ষার্থী জায়রাকে আনতে গিয়ে নিহত হন মা লামিয়া আক্তার সোনিয়া। আমির খসরু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের পরিবারের পাশে সাধ্যমতো পাশে থাকবে বিএনপি। আমাদেরকে এদের আগামী দিনে তাদের পরিবারের, বিশেষ করে তাদের পরিবারের প্রতি যে দায়িত্ব সরকারের, সেটা তাদেরকে করতে হবে। তার বাইরে আমরা যারা আছি রাজনৈতিক দল হিসেবে রাজনীতিতে আছি, যার যার অবস্থান থেকে পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে আমাদের সকলকে একসাথে। এটা আমাদের সকলের সমস্যা, এটা কোনো পরিবারের
দেশের এই ধরনের একটা যখন ঘটনা ঘটে পুরো দেশকে নাড়া দেয়, মানুষের মনকে, হৃদয়কে, তো এখানে এই সমস্যা কোনো এটা পুরো দেশের দায়িত্ব। রাজধানী স্কার্টনে বিয়াম ফাউন্ডেশনের অফিস কক্ষে আগুনের ঘটনায় রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। নিহত 2 কর্মচারী এসি বিস্ফোরণে নয় বরং নথিপত্র ধ্বংস করতে গিয়ে মারা গেছেন বলে জানিয়েছে সংস্থাটি। 2.5 মাসের তদন্ত শেষে সংবাদ সম্মেলনে এসব জানায় তারা। বিস্তারিত রিপোর্টে। চলতি বছরের 27 ফেব্রুয়ারি রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিয়াম ফাউন্ডেশনের অফিস কক্ষে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এরই বিস্তারিত জানাতে সোমবার সকালে রাজধানীর কল্যাণপুরে সংস্থাটির অর্গানাইজড ক্রাইম উত্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা। বলা হয়, বিয়াম ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে দিতেই পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। সেদিন নিহত 2 কর্মচারী মালেক ও ফারুক এসি বিস্ফোরণে নয় বরং নথিপত্র ধ্বংস করতে গিয়ে মারা গেছে। অ্যানালাইসিস করার পরে আমরা প্রাথমিকভাবে এই সিদ্ধান্তে উপনীত হই যে এটি এসি বিস্ফোরণ জনিত নয়। যে 2 জন মৃত্যুবরণ করেছে, একজন স্পট ডেড ছিল এবং একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই ঘটনার মূল পরিকল্পনাকারী প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম ও তার ভাড়াটে সহযোগী আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এআই এর সাহায্য নিয়ে সিসিটিভি থেকে পাওয়া ছবি যাচাই করে তাকে গ্রেফতার করা হয়। ওই রুমের সামনে একটি ক্যামেরা ছিল। ওই ক্যামেরাটি একটি লোক মাস্ক, হাতে গ্লাভস, ফুল স্লিভ পরে এসে অফ করে দেয়। এই লোকটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতা নিই। বিভিন্ন সোর্স নিয়োগ করে আমরা টেক বিশ্লেষণ করে তার অবস্থান শনাক্ত করি এবং গ্রেফতার করি। নথি পোড়ানো ছাড়াও অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখতে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে পিবিআই। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে যেসব চিকিৎসক ঝুঁকি নিয়ে আহতদের চিকিৎসা দিয়েছেন তাদের নাম জাতি স্মরণ করবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত জুলাই পুনর্জাগরণ 2025 শীর্ষক অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় যেসব স্বাস্থ্যকর্মী ঝুঁকি নিয়ে বিভিন্ন হাসপাতালে কাজ করেছেন তাদের অভিজ্ঞতার কথা শুনেন স্বাস্থ্য উপদেষ্টা। দেশের স্বাস্থ্য খাতের পরিবর্তনে আন্তরিকতা থেকে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। প্রাথমিক শিক্ষার বৈষম্য দূর করতে কাজ করছে সরকার, এই কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি জানান, শিশুদের মানসিক বিকাশ, শতভাগ ভর্তি নিশ্চিত এবং সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঢাকা মহানগরীর পাশাপাশি সারা দেশে দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে ঢাকা মহানগরী ও পূর্বাঞ্চলের 8টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা জানান। বলেন, সারা দেশে 156টি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবন নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। বর্তমান সরকার একটা বৈষম্য নিরসনের সরকার। তো কিছু স্কুলের ছেলেপেলেরা ভালো পরিবেশে লেখাপড়া করতেছে, পক্ষান্তরে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেগুলির পরিবেশ ওইরকম উন্নত না, সেটাকে সমপর্যায়ে নিয়ে আসার জন্য কিন্তু এই প্রকল্পটা, যে আমরা একটা পড়াশোনার পরিবেশ তৈরি করার জন্য অবকাঠামো তৈরি করলাম মাত্র, কিন্তু এইটা হচ্ছে জাস্ট একটা পরিবেশ। এই পরিবেশটার গুরুত্ব রয়েছে, কারণ কোথায় ছাত্ররা ক্লাস করবে সেটা গুরুত্বপূর্ণ। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।